আমার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আপনার ছেলে তো শহীদ হয় নাই, এখন সে তো শহীদ না। আপনি তাহলে এই যে ওখান থেকে ফান্ড নিলেন এখানে কেন? ঢাকা ভার্সিটির ছেলেরা ছিল, তারাই এই বিষয়টা করছে এবং তারাই এখানে জড়িত আছে। হাসান আব্দুল্লাহ আছে এবং এখানে শাকির আছে। আমি তো হাসনাত আব্দুল্লাহ, আমি হাসনাত আব্দুল্লাহ। স্যার, আমি আপনার মামলা দেবো, আপনি আমার নামটা আমি বলুন। আসি, সমস্যা কি? আমি আপনি আসি প্রমাণ দেয় আপনাকে। আন্টি, আপনি আমার সাথে গল্প দিতেছেন কেন? আমি তো আপনার ছেলে তো মারা গেছে একজন রেপিস্ট হিসাবে। আর হাসনাত ভাই জানে যে আমি এই দায়িত্বে আছি, তিনি আমার সাথে অ্যাটলিস্ট ডিসকাস না করে এরকম একটা ফেক মন্তব্য করবে, এটা আমার বিশ্বাস হয় না। যে হাসনাত আব্দুল্লাহ পরে আপনার ওই যে আসিমা সজীবের সাথে ওই শিল্পী একটা ছবি আমাকে দেখাইছে, কয় দেখছো তুমি বুঝো এই মামলা কোন জায়গা থেকে আসছে। এখন 834 জন গ্যাজেটেড শহীদ আছে। এই 834 জন এই যে মানে একদম প্রপার গ্যাজেটেড শহীদ, এটা কিন্তু আমরা কেউই বলতে পারছি না। এই টাওয়ারের লোক নিয়ে ম্যানেজার মাইরে ফেলাই দিচ্ছে বা ম্যানেজারকে ধরে নিয়ে মারছে, মাইরে ফেলাই দিচ্ছে। এবং এই মহিলা 2 ঘন্টা পরে এসে অভিযোগ করে যে এই গ্রুপটা থেকে গিয়েছিল যে ওরা ওনাকে পালাক্রমে ধর্ষণ করেছে। গেছে আমি পিছে পিছে কই নিরাপত্তা দিয়ে কইয়া আমার হাজবেন্ডে দুইটা থাপ্পড় দিল, পাশের রুমে নিয়ে গেল। ভাই কোরআন শরীফ ছিল এই ইয়াসিন নাকি শহীদদের গ্যাজেট তুলছে। তো এগুলো শোনার পর আমি খুবই হতাশ যে একজন রেপিস্ট কিভাবে শহীদ গ্যাজেটের অন্তর্ভুক্ত হয়। প্রায় বছর খানিক পরে হুট করে আমি গ্রেফতার, মানে এই মামলার আসামি। আমি তো আপনার সাথে এগুলো কথা বলতে চাইতেছি না এখন। আচ্ছা, না, ইয়াসিরকে যে 13 আগস্টে মারা হয়েছিল ওই বিষয়টা নিয়ে, যে বিষয়টা নিয়ে হোক, আমি আপনার সাথে এখন কথা বলতে চাইতেছি না। হাজারো জীবনের বিনিময়ে অর্জিত জুলাই, প্রায় 30,000 মানুষের অঙ্গহানি, কারো চোখ নেই, কারো হাত নেই। গুলিবিদ্ধ পায়ের তীব্র যন্ত্রণায় কেউ কেউ মাঝরাতে উঠে এখনো হাউমাউ করে কাঁদছেন। কত মা এখনো তার সন্তানের কবরের সন্ধানটুকু পাননি, গণকবরের সামনে গিয়ে মাটিতে লুটুপুটি খাচ্ছেন। কত সন্তান দরজার পানে এখনো তাকিয়ে থাকেন, এই তো বাবা আসবেন, বাবারা আর আসেন না। কত পরিবার তাদের উপার্জনক্ষম একমাত্র মানুষটিকে হারিয়ে দিশেহারা, প্রায় অভাব কুড়ে কুড়ে খেলেও জবান বন্ধ রেখে কান্না লুকাচ্ছেন। আমাদের আতশবাজির রঙিন আলোয় সেই মলিন মুখগুলো মিলিয়ে যাচ্ছে সহজেই। তাদের কেউ কেউ বিভিন্ন পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা পেলেও কেউ ফিরছেন খালি হাতে। লম্বা লাইনে দাঁড়ানোর মতো প্রতিটা পরিবারের তো পর্যাপ্ত মানুষটাও অবশিষ্ট নেই। কেউ কেউ আবার জুলাইয়ের অংশীজন না হয়েও নিজেদের পকেট পুড়ছেন। শুনতে অবিশ্বাস্য লাগছে, এই দেশের বাস্তবতায় তা প্রাসঙ্গিক। যে দেশে দুর্ঘটনা কবলিত আহত নিহত যাত্রীদের উদ্ধারের নামে এগিয়ে এসে একটি গোষ্ঠী তাদের পকেট পর্যন্ত মেরে দেয়, সেই দেশে জুলাইয়ের মতো একটি রক্তক্ষয়ী সংগ্রাম ও এতে আক্রান্ত মানুষ ও তাদের পরিবার নিয়ে জোচ্ছুরি হবে না, সেটা ভাবাও এক প্রকার বোকামি। জি হ্যাঁ, জুলাইয়ের শহীদদের নাম ভাঙিয়ে একটি গোষ্ঠী টাকা হাতিয়ে নিয়েছে, বঞ্চিত করা হয়েছে প্রকৃত ত্যাগীদের। আমরা আজ এমন একটি ঘটনায় আপনাদের সামনে তুলে ধরতে দাঁড়িয়েছি। 13 আগস্ট 2024, রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের পর তখনও থমথমে যাত্রাবাড়ি থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি। পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেন ছাত্র জনতার একটি অংশ। 13 আগস্টের ঘটনা, যাত্রাবাড়ি থানায় 5 আগস্টের পর থেকে যেহেতু কোনো পুলিশ কাজ করছিল না, ওই সময় বিভিন্ন ভলান্টিয়াররা 2, 4, 5, 10 জন থেকে 100 বা প্লাস, তো এর মধ্যে অনেকেই ভালো ছিল, অনেকেই সুবিধাভোগী ছিল, অনুপ্রবেশকারী ছিল যারা গণ অভ্যুত্থানের সাথে কোনোভাবে জড়িত এবং ধারণ করেন। এরা বিভিন্ন জায়গায় মাদক উদ্ধার অভিযানের নামে যেত বা বিভিন্ন কেউ কেউ ভালো কাজে যেত, উদ্ধার করতো আসলে, আর কেউ কেউ ছিল এই অসৎ কাজের সাথে জড়িত ছিল। তো ওই দিন তাদের কাছে একটা ইনফরমেশন আছে যে সায়দাবাদ একটা হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলে। তো তারা হচ্ছে ওইখানে হোটেল রেড দিতে যায় যে অনৈতিক কর্মকাণ্ড আসলেই চলে কিনা। তাদের কেউ কেউ দিনের একাংশে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যাত্রাবাড়ি থানা ও আশেপাশের আবাসিক হোটেলে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। দলটি প্রথমে সায়দাবাদের জনপদ মোড়ের হোটেল আল নাহিদে অভিযান পরিচালনা করে। সেখানে অবস্থানরত ম্যানেজারকে মারধর করে থানায় নিয়ে আসা হয়, সেই সাথে হোটেলের বিভিন্ন কক্ষেও চলে তল্লাশি। এর মধ্যে একটা অতি উৎসাহী গ্রুপ হোটেলের ম্যানেজারকে প্রথমে মারধর করে, বিভিন্ন কক্ষগুলো জোরপূর্বক চেক করা শুরু করে এবং হচ্ছে কক্ষে ঢুকে কারা কারা আছে তাদেরকে টেনে হিচড়ে নিয়ে আসা শুরু করে। হোটেলের একটি কক্ষে স্বামী স্ত্রীর পরিচয়ে এক যুগল ধরা পড়লে তাদেরকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পরামর্শ দিয়ে অভিযানকারী দলটি হোটেল থেকে চলে যায়। কিন্তু সবাই চলে গেলেও হোটেলে থেকে যান অভিযানকারী দলের 3 জন। অভিযোগ আছে সেই 3 জনের পরিচয় হলো ইয়াসিন, সায়েম, আরাফাত। তার মধ্যে এই যে একটা মহিলা ছিল এবং পুরুষ ছিল, এই পুরুষটাকে বের করে দিয়ে চলে আসে একটা গ্রুপ, কিন্তু আরেকটা গ্রুপ এখানে থেকে যায় এবং এই মহিলা 2 ঘন্টা পরে এসে অভিযোগ করে যে এই গ্রুপটা থেকে গিয়েছিল
তাদের মধ্যে এই যে সাইদুল ইসলাম ইয়াসিন এবং সাইফ আরাফাত শরীফ, এই ভিডিও একটা আমি সংযুক্ত করেছি। এর মধ্যে যে ওই ভিডিওতে স্পষ্টই বলা হচ্ছে, মহিলা বলছে যে ওরা ওনাকে পালাক্রমে ধর্ষণ করেছে। ঠিক এরপরই ঘটে এক নৃশংস ঘটনা। হোটেলে আটকে পড়া স্বামীকে জিম্মি করে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন সেই 3 নরপশু। ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী এরপর সরাসরি যাত্রাবাড়ি থানায় গিয়ে অবস্থানরত ছাত্র জনতার কাছে পুরো ঘটনার বর্ণনা দেন। নিরাপত্তা দিয়ে দিয়ে কইয়া আমার হাজবেন্ডে দুইটা থাপ্পড় দিল। থাপ্পড়টা দিতে পারেন ওর মধ্যে কেউ দিছে, দিয়া পরে এরপরে পাশের রুমে নিয়ে গেল আমার ভাই কোরআন শরীফ ছুঁয়ে গো ভাই, কোরআন শরীফ আল্লাহর কসম ভাই, আপনি কোরআন শরীফ ছুঁয়ে এরপর শুরু হয় অভিযুক্তদের বিষয়ে অনুসন্ধান। এর কিছুক্ষণ পরেই সন্দেহভাজন কয়েকজনকে থানায় ধরে নিয়ে আসা হয়। ওই নারী তাদের মধ্যে 3 জনকে শনাক্ত করেন, যারা হলেন ইয়াসিন, সায়েম ও আরাফাত। উত্তেজিত জনতা 3 জনকে গণপিটুনি দিলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা। গণপিটুনির শিকার 3 জনই রাতভর অচেতন অবস্থায় যাত্রাবাড়ি থানায় পড়ে থাকে। পরদিন সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখানেই 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের একজন ইয়াসিন। লোকমুখে শোনা এই ঘটনার সত্যতা যাচাই করতে হোটেল আল নাহিদে যায় ফেস দ্য পিপলের ইনভেস্টিগেশন টিম। শুরুতে হোটেলের কর্মীরা সেদিনের ঘটনা নিয়ে কথা বলতে না চাইলেও এক পর্যায়ে তারা স্বীকার করেন যে সেদিন তাদের হোটেল থেকে কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এই টাওয়ারের লোক নিয়ে ম্যানেজার মাইরে ফেলাই দিছে বা ম্যানেজারকে ধরে নিয়ে মারছে, মাইরে ফেলাই দিছে, এটা আমার পরে শুনছি আমরা। শুধু তাই নয়, হোটেল ম্যানেজারকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাও তারা স্বীকার করেন। শুরুতে ম্যানেজারকে অন্য হোটেলের বলে দাবি করলেও পরে তারা জানান তাদের ভবনের 5 তলা থেকে ম্যানেজারকে নিয়ে যাওয়া হয়েছিল। না না না, ওই 5 তলায় আরেক হোটেলের ম্যানেজার ছিল, আমাদের হোটেলের না। এখানের কিরকম না শুনছি, উপরের আরেক হোটেলে। অর্থাৎ 13 আগস্টের রাতটি শুধু ইয়াসিনের মৃত্যুর গল্প নয়। সেদিন হোটেল আল নাহিদে অভিযান, ম্যানেজারকে ধরে নিয়ে যাওয়া, নারী ধর্ষণের ঘটনা এবং পরবর্তীতে 3 ব্যক্তির উপর গণপিটুনি, সব মিলিয়ে তৈরি হয় একাধিক প্রশ্নের এক জটিল ধাঁধা। কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় যখন কয়েক মাস পরেই ইয়াসিনের মৃত্যুর কারণ বদলে ফেলা হয়। 14 আগস্ট মারা যাওয়া ইয়াসিন বনে যান জুলাই শহীদ। এই ইয়াসিন নাকি শহীদদের গ্যাজেটভুক্ত হয়েছে। তো এইগুলো শোনার পর আমি খুবই হতাশ যে একজন রেপিস্ট কিভাবে শহীদ গ্যাজেটের অন্তর্ভুক্ত হয়। তো সেই মহিলা নাকি বলতেছে যে সেই মহিলার ছেলে শহীদ। তো এখন নাকি সে এই গ্যাজেটভুক্ত হয়ে সে এটা থেকে ভাতাও প্রাপ্ত হচ্ছে। জুলাই শহীদদের তালিকায় উঠে যায় তার নাম। তার পরিবার পান 5 লাখ টাকার আর্থিক সহায়তা। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরও সহায়তা পাওয়ার তথ্য সামনে আসে। অর্থাৎ একজন মানুষ ভিন্ন ঘটনায় মারা গেলেন আর পরবর্তীতে তার পরিচয় হয়ে গেল জুলাই শহীদ। প্রশ্ন একটাই, কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে একটি গুরুত্বপূর্ণ নাম, তামিম খান। ডিসি অফিসের ভেরিফিকেশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তামিম খান নিজেই জানান তিনি মোট 337 জনের ভেরিফিকেশন করেছেন। আর তার বক্তব্য থেকে বেরিয়ে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য। এখন 834 জন গ্যাজেটেড শহীদ আছে। এই 834 জন এই যে মানে একদম প্রপার গ্যাজেটেড শহীদ, এটা কিন্তু আমরা কেউই বলতে পারছি না, যেহেতু তখন মোমেন্টটা ঠিক ছিল না। যেমন ইয়াসিনের কেসটাই দেখেন, আমরা 15 সেপ্টেম্বর থেকে তালিকা করছি, আমরা কিন্তু অগস্ট মাসটা কাউন্ট করেছি। এবং এই শহীদের তালিকার নীতিমালাটা কিন্তু মূলত তৈরি করেছে তখনকার ইন্টারিম সময়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, যেটার সদস্য সচিব ছিলেন আমাদের তারেক রেজা ভাই, এখন উনি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। তামিম স্বীকার করেন ভেরিফিকেশন প্রক্রিয়ায় এমন ব্যক্তির নামও জুলাই শহীদদের তালিকায় চলে এসেছিল যিনি আসলে জুলাই শহীদ ছিলেন না। নারায়ণগঞ্জে পারিবারিক কলহের ঘটনায় নিহত একজনও শহীদের তালিকায় ঢুকে পড়েছিলেন, পরে তাকে বাদ দেওয়া হয়। এটা নারায়ণগঞ্জের একটা কেস। ও 6 আগস্টে ওদের পারিবারিক একটা কন্দল হয়। তখন ওই যাদের সাথে তাদের গ্যাঞ্জাম ছিল তারা তাকে মানে শাবল দিয়ে অথবা ধারালো কোনো অস্ত্র দিয়ে হত্যা করে নারায়ণগঞ্জে। তো তাকে আমরা কিন্তু বাদ দিয়েছি। শুধু এই ঘটনাই নয়, আরও কয়েকজনের নামও ভুলভাবে তালিকায় চলে এসেছিল বলে জানান তামিম। বাট পরবর্তীতে যাচাই বাছাই কার্যক্রমে যদি দেখা যায় যে না, সে আগস্টে এমনিই কোনো কারণে মারা গেছে, বার্ধক্যজনিত কারণে মারা গেছে, অসুস্থতায় মারা গেছে, তখন আমরা তাকে যাচাই বাছাই করে বাদ দিয়ে দিচ্ছি তালিকা থেকে। এরকম হয়েছে এই যে কিছুদিন আগে আমরা 10 জন শহীদের এরকম দরখাস্ত পেয়েছি ঢাকার ডিসি অফিসে, সেখান থেকে 4 জন বাদ গেছে। সেটা এটা তো কন্টিনিউ প্রসেস, এটা চলতে থাকবে। অর্থাৎ তামিম নিজেই বলেছেন
ভেরিফিকেশন প্রক্রিয়ায় ভুল হয়েছে। তাহলে প্রশ্ন, ইয়াসিনের ক্ষেত্রে কি হয়েছিল? ভুল হলেও সেটা কি শুধরানোর চেষ্টা করা হয়েছিল? সে সকল সুযোগ সুবিধা পেয়েছে সে গ্যাজেটেড শহীদ হওয়ার কারণেই। তখন যে ক্রান্তিকাল মোমেন্টটা ছিল তখন কিন্তু এত যাচাই বাছাই হয়। তখন কিন্তু যেমন আমাদের তালিকাকরণ শুরু হয়েছে 15 সেপ্টেম্বর থেকে 2024 সালে, আর সে মারা গেছে কিন্তু অগস্ট মাসে। তো আমরা এই ক্রান্তিকাল মোমেন্টে যে মানুষগুলো এরকম শত্রুপক্ষ দ্বারা হত্যার শিকার হলো তাদেরকে কিন্তু আমরা তালিকা করছিলাম। তখন আমরা কিন্তু কোনো ফিক্সড ডেট দেখি নাই যে এই ডেটের মধ্যেই সে মারা গেছে। তামিমের বক্তব্যে তিনি দাবি করেন, তার কাছে জুলাই শহীদ বলতে শুধু জুলাই মাসে মারা যাওয়া মানুষকে বোঝায় না। তার ব্যাখ্যায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের পক্ষে মাঠে থাকা এবং শত্রুপক্ষের আক্রমণে নিহত ব্যক্তিরাই জুলাই শহীদ। এক্ষেত্রে মৃত্যুর তারিখই মূল বিষয় নয়। আচ্ছা, ফেস দ্য পিপলকে আমি আরেকটা তথ্য দিয়ে রাখি যে শহীদ আসলে কারা হবে এই বিষয়টা আপনাদের জানা জরুরি। 15 জুলাই থেকে শুরু করে 5 অগস্টের মধ্যবর্তী সময়ে যে মানুষগুলো আওয়ামী লীগ অথবা পুলিশের দ্বারা নির্যাতিত হয়ে মারা গেছে তাদেরকে আমরা শহীদ হিসেবে গণ্য করছি। তার মানে ছাত্র আন্দোলনের পক্ষে যারা মাঠে এসে মারা গেছে তারাই মূলত শহীদের তালিকার অন্তর্ভুক্ত হবে এবং সরকারি সুযোগ সুবিধাগুলো পাবে। বিবেচনা করা হয়েছে আন্দোলনে তার ভূমিকা কী ছিল এবং তিনি শত্রুপক্ষের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা। তামিমের দাবি, ইয়াসিন জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং শত্রুপক্ষের হাতে নিহত হয়েছেন, যে কারণে তাকে জুলাই শহীদ হিসাবে গণ্য করা হয়েছে। তামিম আরও উল্লেখ করেন, 2025 সালের শেষের দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশ সহ সংশ্লিষ্টদের মাধ্যমে ইয়াসিনের বিষয়টি তদন্ত করা হয়। সে তদন্তে ইয়াসিনের বিরুদ্ধে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। তো আমরা কিন্তু সেই যাচাই কার্যক্রম ছাত্র প্রতিনিধি থেকে ঊর্ধ্বে গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারাও করেছি, পুলিশের দ্বারাও করেছি। সো সব জায়গা থেকে কিন্তু একটা প্রমাণই আসছে যে ইয়াসিন একটা ভালো ছেলে ছিল, তার নামে ধর্ষণের কোনো অভিযোগ থানায়ও দাখিল হয়নি, আর যাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে তাকেও কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ফেস দ্য পিপলের অনুসন্ধানে যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো, কোন তদন্তে কোন নথির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সেই তদন্ত প্রতিবেদন কোথায়? কি কি তথ্য যাচাই করা হয়েছিল এবং ধর্ষণের অভিযোগকারী নারীর বক্তব্য কিভাবে বিবেচনা করা হয়েছিল? এই প্রশ্নগুলোর পূর্ণাঙ্গ নথি এখনো আমাদের হাতে আসেনি। তাহলে ইয়াসিনের ক্ষেত্রে কি হয়েছিল? তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেটি কি ভেরিফিকেশনের সময় যাচাই করা হয়েছিল? কারণ ইয়াসিনের মৃত্যুর ঘটনাটি কোনো সাধারণ মৃত্যু ছিল না, তার মৃত্যু হয়েছিল গণপিটুনির পর, আর গণপিটুনির আগে তাকে ধর্ষণের অভিযোগে শনাক্ত করা হয়েছিল বলে সেদিনের ঘটনায় থাকা ব্যক্তিরা জানান। তাহলে ভেরিফিকেশনের সময় হোটেল আল নাহিদের ঘটনা যাচাই করা হয়েছিল কিনা, যাত্রাবাড়ি থানার মামলা যাচাই করা হয়েছিল কিনা, ইয়াসিনের মৃত্যুর প্রকৃত কারণ কিভাবে নির্ধারণ করা হয়েছিল, এসব প্রশ্নের উত্তর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইয়াসিনের জুলাই শহীদ পরিচয় নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের কয়েকজন বিভিন্ন গণমাধ্যমে ইয়াসিনকে ধর্ষক পরিচয় করিয়ে বক্তব্য দেন। এরপর ইয়াসিনের মা শিল্পী আক্তার যাত্রাবাড়ি থানায় মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার হন কয়েকজন, তাদের মধ্যে রয়েছেন হোসাইন, সম্রাট হোসেন শেখ সহ আরও কয়েকজন। তাদের বক্তব্য, তারা ইয়াসিনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন না, শুধু ইয়াসিনের বিরুদ্ধে থাকা ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে বলার কারণেই তাদের মামলায় জড়ানো হয়েছে। মানে আপনি যে মার্ডার মামলা দিয়েছেন আমার অপরাধটাকে, যে উনি আমার বলে তুমি খবরে এই কথা কেন বলছো, ওনার কথা হইলো আমি কথাটা বললাম কেন, উনি এই জন্য আমার মামলা দিচ্ছে, এবং শুধু ওই যে ধর্ষণের অভিযোগ এই কথাটা আমি কেন বললাম। কেউ কেউ প্রায় 1 বছর বা তারও বেশি সময় কারাগারে ছিলেন বলে তারা জানান। এ মামলায় গ্রেপ্তার হওয়া হোসাইনের বক্তব্য আরও গুরুত্বপূর্ণ। রেপ করছে এটা নাকি যত শুনছি যে সেনাবাহিনীর কাছে স্বীকার গেছে, এবং সেনাবাহিনীও এটা জানে সম্পূর্ণ, সেনাবাহিনীর কাছে ভিডিও আছে। তারপর তো মনে করেন যে প্রায় বছর খানিক পরে হুট করে আমি গ্রেফতার, মানে এই মামলার আসামি, যে আমার নাম বলছে 164-এ, যে আমার মানে যে কোনো গ্রেফতার করছে, ওই ছেলের সাথে জেলের ভিতর দেখা হইলো। ওই ছেলে আমার চেন, আমি ওই ছেলেরে চিনি না। তো ওই ছেলে বললাম আমার নাম কেন বলছো? ছেলে বলতে আছে যে ভাই মানে বাদী আয়ু যার নাম দিছে লিস্ট করে ভাই অন্নামি আমি ভাই বলছি, আর এইটা বললে না করে ছেড়াই তো এই কারণে ভাই বলছে। তারপর তো 6 মাস 7 দিন জেল খাইটা বেরিয়ে হয়ে আইলাম। হোসাইনের দাবি, শিল্পী আক্তার তাকে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তোলা ছবি দেখিয়ে বলেন, এর পেছনে কারা আছে বুঝতে পারছো তো? আর তখন আমি ওই যে মানে উনি বলছিল যে হাসনাত আব্দুল্লাহ পরে আপনার ওই যে আসিম সজীবের সাথে ওই শিল্পী একটা ছবি আমাকে দেখাইছি, আর আমার কয় দেখছো তুমি বুঝো এই মামলা কোন জায়গা থেকে আসছে। তখন তো মনে করেন ওনারাই সব, ওনার অন্তর্বর্তীকালীন সরকার ওনার উপদেষ্টা। হোসাইনের আরও দাবি,
যাত্রাবাড়ি থানার তৎকালীন এসআই এবং মামলার তদন্ত কর্মকর্তা ইয়াউর রহমান তার কাছ থেকে ধর্ষণের শিকার নারীর ফোন নম্বর নেন। পরে ওই নারীকে আর সামনে না আসার জন্য চাপ ও হুমকি দেওয়া হয় বলেও হোসাইন দাবি করেন। মহিলা কথা বলেনি, ওনার হাজব্যান্ড কথা বলছে যে যাত্রাবাড়ি থানা থেকে নাকি ফোন দিছে, যদি এটা নিয়ে ওনারা কোনো করে তো ওনাদের সমস্যা হইব। তো এটি বললা বলছে আর ফোন দিতে না পারে। যদি এই বক্তব্য সত্য হয় তাহলে প্রশ্ন, যে নারী ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন পরে তারই বক্তব্য কেন সামনে থাকলো না? এই মামলায় দীর্ঘদিন কারাগারে থাকা সম্রাট হোসেন শেখও ফেস দ্য পিপলের কাছে সেদিনের ঘটনা তুলে ধরেছেন। তার বক্তব্য অনুযায়ী 14 আগস্ট সকালে তিনি যাত্রাবাড়ি থানায় যান। সেখানে 3 জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি আরও কয়েকজনের সঙ্গে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। পরে একজন সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি ইয়াসিনের বিরুদ্ধে থাকা ধর্ষণের অভিযোগের কথা বলেন। এরপরই ইয়াসিনের মা শিল্পী আক্তারের মামলায় তার নাম আসে। প্রায় 1 বছর কারাগারে থাকার পর জামিনে বের হন তিনি। এই অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো হাসনাত আব্দুল্লাহ ও শিল্পী আক্তারের ফোনালাপ। ফেস দ্য পিপলের হাতে আসা এই কল রেকর্ড আমরা যাচাই করেছি। কণ্ঠ ও কথোপকথনের প্রাসঙ্গিকতা যাচাই করে এটি হাসনাত আব্দুল্লাহ ও শিল্পী আক্তারের কথোপকথন বলে নিশ্চিত হয়েছি। আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? কে বলছিলেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আপনি হচ্ছেন, আপনার নাম হচ্ছে শিল্পী বেগম, তাই তো? হ্যাঁ, এখন বলেন। আমি জুলাই ফাউন্ডেশন থেকে বলছিলাম। জি বলেন। আপনার যে ছেলে তো শহীদ হয় নাই, সে তো আমি নিজে আপনার ছেলেকে যখন মাইরা ফেললো 15 তারিখ, আমি নিজে এই ঘটনা উদ্ঘাটন করলাম। আমি সাকিব, যখন টেলিভিশনের সাফা ভাই, আপনার ছেলেকে তো মাইরা ফেলছে হচ্ছে হিসাবে, যে আপনার অপরাধী হিসাবে। পরে আমরা তো প্রকৃত ঘটনা উদ্ঘাটন করলাম যে না, এখন সে তো শহীদ না, আপনি তাহলে করলেন কেন? ওই যে ওখান থেকে ফান্ড নিলেন কেন? যে ছেলেরা ছিল তারাই এই বিষয়টা করছে এবং তারাই এখানে জড়িত আছে। হাসনাত আব্দুল্লাহ আছে এবং এখানে সাকিব আছে। আমি তো হাসনাত আব্দুল্লাহ। আপনি হাসনাত আব্দুল্লাহ অবশ্যই না, আপনি রাকিব। আমি হাসনাত আব্দুল্লাহ। আপনি রাকিব। আরে রাকিবের ফোন দিয়ে আমি কথা বলতেছি। আমি কি আমার ফোন দিয়ে আপনাকে ফোন দিব? হ্যাঁ, অবশ্যই দিবেন। আমি আমার ফোন দিয়ে আওয়ামী লীগ ছিল তা কি জানেন আপনি? আপনি এত কিছু জানেন? সে তো 5 আগস্ট মারা যায় না। এই ঘটনা তো আমি উদ্ঘাটন করছি। আমি, সাকিব, যমুনা টেলিভিশনের সাফা ভাই, তারপর হচ্ছে প্রান্ত, তারপরে মহির, আমরা এই ঘটনা উদ্ঘাটন করছি। তাহলে আপনি এটা তো আপনি আমাদের একবার জানানো। ও যদি এমনি সাধারণভাবে মারা যেত তাহলে হয়তো আন্দোলন ছিল। আপনি 5 আগস্ট আগে মারাই যায় না। আরে আবার আপনি কথা বলতেছেন। আমি আপনার মামলা দেব, আপনি আমার নাম্বার। আমি আসি, সমস্যা কি? আপনি আসি, প্রমাণ দেয় আপনাকে। হ্যাঁ, প্রমাণ দেয় আপনাকে। দিবেন কি? আরে ভাই, প্রমাণ আপনি দিবেন কি? আমি তো আপনার ছেলে। হ্যাঁ দেন, আপনি প্রমাণ দেন আমাকে। আরে ভাই, আপনি আবার প্রমাণ আপনি দিবেন কি? আমি তো আপনার ছেলে যে অপরাধী না, এটা তো আমরাই আপনাকে উদ্ঘাটন করে দিলাম। এটা আপনি কি প্রমাণ দিবেন আমাকে? অপরাধী না, তাহলে আওয়ামী লীগের ছেলেরা কেন মারলো? আরে আপনার তো ছেলে মারা গেছে। আওয়ামী লীগের ছেলেরা কেন মারলো? আরে আপনার ছেলে তো মারা গেছে 15 আগস্ট। কি বললেন 15 আগস্ট? আমার ছেলেকে 13 তারিখ রাতে মারছে। 14 তারিখ সকালে মারা গেছে। আপনি কি জানেন? 14 আগস্ট মারা গেছে। তো 14 আগস্ট কি হচ্ছে আপনার ছেলে কি ওই আন্দোলনের কারণে মারা গেছে? হ্যাঁ, ওকে তো তখন মারছে, 4 তারিখে তো মারছে। আরে আপনি কি দেখছেন? ওকে 4 তারিখ মারছে, তার প্রমাণ আমার কাছে আছে। আন্টি, আপনি আমার সাথে গল্প দিতেছেন কেন? আমি তো আপনার ছেলে। আমি তো প্রুফ নিয়ে কথা বলবো আপনার সাথে। আরে প্রুফ তো আমি আপনাকে দিলাম। আপনার হাতে তো কিছুই ছিল না। আপনার ছেলে তো মারা গেছে একজন রেপিস্ট হিসাবে। আমি তো পরে প্রকৃত ঘটনা বের করলাম। আমাকে প্রুফ দেখান। আপনি তো কেন বলছেন? আপনি ঠিক আছে, তাহলে আপনার সাথে কথা বলে সরাসরি আমি। আপনি আমার সাথে কথা বলবেন কেন? আরে ঘটনাটা আমি আপনাকে প্রমাণ দিলাম। আপনি দেশের কোন জায়গায় বিচার পাইছেন? আমি তো আপনাকে খুঁজে খুঁজে রিপোর্টার দিয়ে রিপোর্ট করায় এই ব্যাপারগুলো উদ্ঘাটন করলাম। কোনো কিছু করেন নাই, আপনি এখানে কোনো কিছুই করেন নাই। কে করছে? কে করছে সেটা তো আমি তো আপনাকে দিব না। কে করছে আমি সেখান থেকে যাবো, সেখানেই যাবো। আমি তো হাসনাতের সাথে কথা বলছি। এমন আপনি যে আপনি হাসনাত বলতেছেন, এটা তো ভালো বলতেছেন আপনি। সেই কথোপকথনে হাসনাত আব্দুল্লাহকে বলতে শোনা যায়, ইয়াসিন জুলাই শহীদ নন, তিনি মারা গেছেন 14 আগস্ট। কথোপকথনে ইয়াসিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথাও উঠে আসে, অর্থাৎ ফোনালাপ থেকে স্পষ্ট ইয়াসিনের মৃত্যুর তারিখ এবং তার বিরুদ্ধে থাকা ধর্ষণের অভিযোগ সম্পর্কেও হাসনাত আব্দুল্লাহ অবগত ছিলেন। তাহলে সেই তথ্য জানা থাকার পরও ইয়াসিন কিভাবে জুলাই শহীদের তালিকায় গেলেন? এই ফোনালাপ নিয়ে সরাসরি তামিম খানের বক্তব্য নেওয়া হয়। তামিম জানান, ফোনালাপটি তার কাছে বাস্তব মনে হয়নি। তার বক্তব্য, হাসনাত আব্দুল্লাহ জানতেন যে তামিম এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় দায়িত্বে আছেন, তাই তার সঙ্গে আলোচনা না করে হাসনাত এমন কোনো মন্তব্য করবেন এটি তামিমের বিশ্বাস হয়নি। আর হাসনাত ভাই জানে যে আমি এই দায়িত্বে আছি। তিনি আমার সাথে অ্যাটলিস্ট ডিসকাস না করে এরকম একটা ফেক
মন্তব্য করবে এটা আমার বিশ্বাস হয় না। এবং পরবর্তীতে যখন আস্তাদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমি যখন ওনাকে বুঝাই বলছি বিষয়টা, তখন কিন্তু উনি বিষয়টা নমনীয়তার সাথে গ্রহণ করেছে এবং তিনি তখন কিন্তু আমাকে বলেছে যে হ্যাঁ, এটা আরও যাচাই করা প্রয়োজন। তামিম আরও বলেন, পরবর্তীতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে বিষয়টি নিয়ে তার কথা হয়েছে এবং হাসনাত বিষয়টি আরও যাচাই করার প্রয়োজন আছে বলে জানান। কিন্তু ফেস দ্য পিপলের হাতে থাকা ফোনালাপটি আমরা যাচাই করেছি, তাই এটিকে শুধু ফেক অডিও বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, বরং এখন প্রশ্ন হওয়া উচিত ফোনালাপে যে বক্তব্য এসেছে তার সঙ্গে ইয়াসিনকে শহীদ হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের মিল কোথায়। তামিম আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন, বর্তমানে 834 জন গ্যাজেটেড শহীদ রয়েছেন। তবে তামিম নিজেই বলছেন এই 834 জনের প্রত্যেককে প্রপার গ্যাজেটেড শহীদ বলা যাবে না, কারণ তালিকা তৈরির সময় পরিস্থিতি ছিল ভিন্ন। তার বক্তব্য অনুযায়ী তখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে বিবেচনায় নেওয়া হয়েছিল। পরবর্তীতে তদন্তে যদি দেখা যায় কেউ বার্ধক্যজনিত কারণে, পারিবারিক বিরোধে কিংবা অন্য কোনো কারণে মারা গেছেন, তাকে বাদ দেওয়া হয়েছে। এ কারণে আগস্ট মাসে নিহত অনেকের নামও তালিকায় এসেছে, অর্থাৎ তালিকায় ভুল নাম ঢোকার ঘটনা তামিম নিজেই স্বীকার করেছেন। আর এই স্বীকারোক্তি ইয়াসিনের ভেরিফিকেশনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এখন আসি অর্থনৈতিক সহায়তার বিষয়ে। জুলাই শহীদদের স্বীকৃতির সঙ্গে রয়েছে সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তা। ইয়াসিনের পরিবার পেয়েছে 5 লাখ টাকা। এর বাইরে আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সহায়তা পাওয়ার তথ্য রয়েছে। তাহলে জানতে হবে ইয়াসিনের নাম অনুমোদনের পর মোট কত টাকা দেওয়া হয়েছে, কোন কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে, কার অনুমোদনে দেওয়া হয়েছে, ভেরিফিকেশনের সময় কি কি নথি দেখা হয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভেরিফিকেশনের ভিত্তিতে একজন ব্যক্তি জুলাই শহীদ হলেন সেই ভেরিফিকেশন কতটা নির্ভুল ছিল। এই প্রশ্নগুলো নিয়ে ফেস দ্য পিপল মুখোমুখি হয় শিল্পী আক্তারের। ইয়াসিন কিভাবে জুলাই শহীদ হলেন, তার বিরুদ্ধে থাকা ধর্ষণের অভিযোগের কি হলো, কিভাবে পরিবার আর্থিক সহায়তা পেল, আর যারা ইয়াসিনের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রকাশ্যে আনলেন তাদের বিরুদ্ধে কেন মামলা হলো। কিছুদিন আগে আপনার অ্যাগনিস্টে একটা মামলা হয়েছিল, তাই না? আপনি মেবি ওখান থেকে ছাড়া পাইছেন। আমি তো আপনার সাথে এগুলো কথা বলতে চাইতেছি না এখন। আচ্ছা, না, ইয়াসিরকে যে 13 আগস্ট যে মারা হয়েছিল ওই বিষয়টা নিয়ে, যে বিষয়টা নিয়ে হোক, আমি আপনার সাথে এখন কথা বলতে চাইতেছি না। না, বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, তো যদি কাইন্ডলি একটু সময় দিতেন তাহলে ভালো হতো আর কি। মানসিকতা অনেক খারাপ অবস্থা, না সেটা আমি বুঝতে পারছি। শিল্পী আক্তার এসব প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। তিনি জানান ডিসি অফিসে থাকা তামিম অনুমতি দিলে তিনি কথা বলবেন। তামিমকে বলেন আমাকে ফোন দিলে তখন আমি কথা বলবো। আচ্ছা, উনি তো আপনার নাম্বার দিচ্ছে আমাকে। ঠিক আছে, ওনার সাথে ওনাকে বললেন যে আমাকে বলে দেন যে ফোন দিব, তাহলে আমি কথা বলবো আপনার সাথে। আচ্ছা, উনাকে বলে দিলে উনি যদি বলে এরপরে কথা বলবেন, তাই তো? জি। আচ্ছা, সমস্যা নাই, আমি উনাকে আমি বলে দিব। আর উনি আপনার নাম্বার উনি আমাকে দিছে। আর উনি ভালো লাগতেছে না, প্লিজ হ্যাঁ, কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। অর্থাৎ ইয়াসিনের স্বীকৃতির প্রশ্নে আবারও সামনে চলে আসে তামিমের নাম। এই মামলার বর্তমান অবস্থা জানতে আমরা কথা বলি যাত্রাবাড়ি থানার ওসির সঙ্গে। ওসি জানান মামলাটি বর্তমানে তদন্তাধীন। মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্বে রয়েছেন এসআই রাকিব হাসান। এই মামলায় প্রায় 8 জন গ্রেপ্তার রয়েছে বলেও জানান তিনি। এখনও তদন্তাধীন আছে। বর্তমানে এই মামলাটার তদন্তের দায়িত্বে আছে আমাদের সায়দাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাকিব হাসান, উনি দায়িত্বে আছেন। মামলাটা বর্তমানে আন্ডার ইনভেস্টিগেশনে আছে। তবে তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত তথ্য-উপাত্ত এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয় বলে জানান ওসি। অর্থাৎ মামলাটি এখনো শেষ হয়নি, তদন্ত চলছে। এই মামলায় বেশ কয়েকজনকে অ্যারেস্ট আছে, তো এটা আমি তার সাথে কনসাল্ট করলে আরও ক্লিয়ার হবে। তো আমি যতটুকু জানি মেবি 8 জনের মতো এটা অ্যারেস্ট আছে। তবে আমার মনে হয় তার সাথে কথা বললে আমি আরও ক্লিয়ার হতে পারবো। আর এই তদন্তে হয়তো সামনে আনতে পারে 13 আগস্টের সেই রাতের আরও অনেক অজানা তথ্য। একদিকে 13 আগস্ট হোটেল আল নাহিদে অভিযান, নারী ধর্ষণের ঘটনা, থানায় অভিযোগ, 3 জনকে শনাক্ত, গণপিটুনি, পরদিন ইয়াসিনের মৃত্যু। অন্যদিকে কয়েক মাস পর ইয়াসিন জুলাই শহীদ, পরিবারের হাতে 5 লাখ টাকা, বিভিন্ন উৎস থেকে আরও আর্থিক সহায়তা, আর ভেরিফিকেশন প্রক্রিয়ায় তামিম খান, যিনি 337 জনের ভেরিফিকেশন করেছেন, যিনি নিজেই স্বীকার করেছেন ভুলভাবে অন্য ব্যক্তিরাও শহীদের তালিকায় ঢুকে পড়েছিলেন, যিনি বলছেন মৃত্যুর তারিখ নয়, আন্দোলনের ভূমিকা এবং শত্রুপক্ষের আক্রমণে মৃত্যু এটাই ছিল মূল বিবেচনা। আবার তিনি বলছেন তখন ছিল ক্রান্তিকালীন সময়, তাই সবকিছু অতটা যাচাই বাছাই হয়নি। অন্যদিকে ফেস দ্য পিপলের হাতে যাচাই করা হাসনাত আবদুল্লাহ ও শিল্পী আক্তারের ফোনালাপে উঠে এসেছে ইয়াসিন জুলাই শহীদ নন, তিনি 14 আগস্ট মারা গেছেন।
তারপরও তিনি শহীদের তালিকায়। তাহলে কোন তথ্যের ভিত্তিতে ইয়াসিন শহীদ হলেন? তামিমের 337 ভেরিফিকেশনের মধ্যে এই ভেরিফিকেশন কতটা নির্ভুল ছিল? হাসনাতের ফোনালাপের বক্তব্যের সঙ্গে শহীদের তালিকার সিদ্ধান্তের এই সাংঘর্ষিক অবস্থার ব্যাখ্যা কি? শিল্পী আক্তারের পরিবার মোট কত টাকা পেয়েছে? আর ইয়াসিনের বিরুদ্ধে থাকা ধর্ষণের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা কেন কারাগারে যেতে হলো? এটা কি শুধুই হালনাগাদজনিত ত্রুটি, নাকি একজন মৃত ব্যক্তিকে জুলাই শহীদ বানানোর পেছনে রয়েছে আরো বড় কোনো কুটচাল? এই প্রশ্নগুলোর উত্তরই খোঁজার চেষ্টা করেছে ফেস দ্য পিপল। কোনো পক্ষ থেকে সদুত্তর পাওয়া যায়নি। চোখ বন্ধ করে একটু কল্পনা করুন তো, জুলাইয়ের গুলি আর টিয়ার শেলে ঠাসা কোনো এক মিছিলে পানি বিলাচ্ছেন মুগ্ধ নামের একজন। পানি লাগবে, পানি। মুহূর্তের গুলিতে লুটিয়ে পড়লেন পিচ ঢালা রাজপথে। রক্তাক্ত মুগ্ধকে একদল ধরাধরি করে স্ট্রেচারে চড়িয়ে ওটির দিকে নিয়ে যাচ্ছেন, আরেক দল মুগ্ধের পকেট হাতিয়ে ছিনিয়ে নিচ্ছেন তার শখের ফোন, বাজ করে রাখা রিক্সা ভাড়া। বন্ধ চোখেও মুগ্ধ সব দেখছেন। অভিমানে নীল থেকে নীল হচ্ছে তার সুন্দর মুখ। পুলিশের এপিসি থেকে টেনে হিস্টে নামানো থেতলে যাওয়া শহীদ ইয়ামিনের নিথর দেহের সর্বশেষ কুকড়ে ওঠার দৃশ্যটা মনে পড়ে। এই ছেলেগুলোর পুরোটা জীবন পড়েছিল, হাসি খুশি পরিবার ছিল। সবকিছু পেছনে ফেলে এই দেশ ও দেশের মানুষের ভবিষ্যতের কথা ভেবে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়েছেন। তাদের বুক পকেটে স্বপ্ন ছিল পরিবর্তন, সংস্কার আর নতুন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। আমরা তাদের ছবি আর শার্ট মিউজিয়ামে টানিয়ে তাদের স্বপ্নগুলো চুরি করে ফেলেছি বিভিন্ন প্রতারণা আর লোভের মধ্য দিয়ে। তারা তো আমাদেরকে দেখছেন, ক্ষমা করবেন আমাদেরকে? জুলাইয়ের সেই মহানায়কদের কাছে এই দায় মুক্তির জন্য হলেও এসব প্রশ্নের সমাধান হওয়া জরুরি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আন্তরিক হওয়া জরুরি। বর্ষা বিপ্লবের শহীদেরা এ জাতির অহংকার। তাদের তালিকাটা তাই বিতর্কমুক্ত ও কালেমাহীন থাকুক, সেটাই আবশ্যিক কাম্য। মেহেদী হাসান, ফেস দ্য পিপল।